আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে জাতীয় নগর নীতি 2025-এর খসড়া অনুমোদন। মোবাইল ফোন আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 10% নির্ধারণ। বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বই হাতে পেল শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অব্যাহত, চলবে 4 জানুয়ারি পর্যন্ত। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনী, সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রতি তারেক রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ। বন্দরনগরী চট্টগ্রামে নগরায়নে হারিয়ে যাচ্ছে জলাধার। জলবায়ু পরিবর্তন রোধ এবং পানির উৎস নিশ্চিতে জনসচেতনতায় গুরুত্বারোপ পরিবেশবিদদের। বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি নববর্ষ বরণ, বর্ণিল আলোকছটা, আতশবাজির ঝলকানি সহ নানা আয়োজন। এবং সিলেটে বিপিএল এর দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 6 রানে হারিয়েছে সিলেট টাইটান্স। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জাতীয় নগর নীতি 2025-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% এবং স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং দাম কমে আসবে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া বৈঠকে হজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং আমরা রেকর্ড টার্ন আউট দেখি। তো সেই লক্ষ্যে আজকে এই বছরের প্রথম ক্যাবিনেট মিটিং হলো। ক্যাবিনেটে অনেকগুলো বিষয়ে ডিসকাশন হয়েছে। একটা ল এবং আর একটি পলিসির বিষয়ে আলোচনা হয়েছে। এনআইডি আইন রহিতকরণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত রহিতকরণ, এটা হচ্ছে এনআইডি আইনটা যেটা অধ্যাদেশ যেটা সেটা রহিতকরণ অধ্যাদেশ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। আপনি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে, আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে। যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে। সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছেন তাদের সেরকম কোনো কমপ্লেন আমরা শুনছি না, যতটা প্রাইভেট যারা হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন
তো তাদের বিষয়ে একটু আলোচনা হয়েছে নতুন করে কিভাবে এই পুরো বিষয়টা হ্যাসেল ফ্রি করা যায় এবং যারা যারা এই কাজগুলো মানে এই নেগলিজেন্স করছেন তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে আজকে ডিসকাশন হয়েছে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান 15 জানুয়ারির মধ্যে এ বছরের সকল পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। এই শিক্ষাবর্ষের চাহিদাকৃত প্রাথমিক এবং প্রাথমিক স্তরের মোট 30,05,104টি পাঠ্যপুস্তকের মধ্যে 24,59,92,110টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। এটা মোট পাঠ্যপুস্তকের 83%। প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য প্রস্তুতকৃত বইগুলো শতভাগ, ইবতেদায়ী মাদ্রাসার 95% বই, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 86%, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 82% এবং ব্রেইল পদ্ধতির 77% বই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও সপ্তম শ্রেণীর 63% এবং অষ্টম শ্রেণীর 52% বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বছরের প্রথম দিকে। এবছর আপনার যথেষ্ট সময় নিয়ে কাজ শুরু করার পরেও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক প্রস্তুতিতে কিছুটা সময় লেগেছে। প্রথম দিনে আপনার এই সময় লাগার কারণে এই দুইটা শ্রেণীর পাঠ্যপুস্তক হয়তো শিক্ষার্থীদের কাছে এখনো সবগুলো পুরোপুরি পৌঁছানো সম্ভব হয় নাই, তবে ডিসেম্বরের 28 তারিখেই সবগুলো পাঠ্যপুস্তকের PDF কপি ইতিমধ্যেই আপনার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউ এই পুস্তক প্রিন্ট আউট নিয়ে পড়তে সক্ষম হবেন। আমরা সরকারের পক্ষ থেকে আশা করছি এবছর 15 জানুয়ারির মধ্যেই সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। অন্যান্য বছরের যে কার্যক্রমগুলো এই বিষয়ের কার্যক্রমগুলো এগুলো সরকার পর্যালোচনা করে দেখেছে। আসলে গত 5 বছরে কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয় নাই। সরকার এবার আশা করছে যে 15 জানুয়ারির মধ্যে এই কাজটা সম্পন্ন করা যাবে। বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির দরুন এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাঁকজমকপূর্ণ বই উৎসব অনুষ্ঠিত হয়নি। তবে উৎসব না হলেও এবারের বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। আজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। উৎসবের আমেজ না থাকলেও নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। অভিভাবকরাও বছরের প্রথম দিনে পাঠ্য বই বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন। বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেথার প্রতিবেদনে। বিদ্যালয়গুলোতে কোমলমতি নতুন কুড়িদের ভিড়। পৌষের এই কনকনে শীত উপেক্ষা করে নতুন বইয়ের নতুন কাগজের সুবাস হাতে গ্রহণ করে নিতেই দীর্ঘ এই অপেক্ষা নতুন কুড়িদের। নতুন বইতে অঙ্ক আর অনেক কিছু শেখার আছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার নতুন বইয়ের কালারও অনেক সুন্দর লাগছে। অনেকক্ষণই অপেক্ষা করেছি, নতুন বই পেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে। অনেক সাবজেক্টের বই পেয়েছি, ম্যাথ বই, ইংলিশ বই, বাংলা বই, BGS বই এবং সায়েন্স বই। হ্যাঁ দেখেছি, অনেক সুন্দরভাবে ছবি দেওয়া আছে, লেখা আছে, গল্প আছে। নতুন বছরে নতুন শ্রেণীকক্ষে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষকরাও আনন্দিত সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পেরে। নতুন বই আমরা বছরের প্রথমেই সমস্ত বইগুলো আমরা হাতে পেয়ে গিয়েছি এবং সবাইকে আমরা বই বুঝিয়ে দিতে পেরেছি। নতুন বই শুধু শিশু কিশোরদের আবেগ অনুভূতি নয়, এই অনুভূতিতে জড়িয়ে থাকে শিশু কিশোরদের অভিভাবকেরাও। নতুন বই পাওয়ার একটা আনন্দ, আমরা যখন ছোট ছিলাম যে অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে আমরা বছর শেষে নতুন বইটা পাবো এবং ওগুলি পাতা উল্টে উল্টে দেখবো কীরকম।
আছে বইগুলো। ঠিক বাচ্চাদের মধ্যেও এখন বর্তমানে যে আমার মেয়ে এখানে পড়তেছে, তো এখন নতুন বই পেয়ে তো ওর ভিতরে এই আনন্দটা দেখলাম, আমি যে আনন্দটা পাচ্ছি নতুন বই পেয়েছে। পুরাতন বইয়ের তুলনায় এবারের কিছু চেঞ্জ হয়েছে, আশা করি ভালো, বাচ্চারাও ভালো করবে। তারা তো খুবই উৎসাহী এবং খুবই এক্সাইটেড ছিল আজকে আসার জন্য, নতুন বই নিবে। এবারে নতুন বইয়ের উৎসব করেনি বিদ্যালয়গুলো। রাষ্ট্রীয় শোক মেনে হাতে হাতে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয় বইগুলো। এদিকে নতুন বছরে বইগুলো এসেছে নতুন মোড়কীকরণে, জানালেন প্রধান শিক্ষকরা। এবছর বইগুলো দেওয়ার একটা ভিন্নতা রয়েছে, যে নতুন বইগুলো নতুন মোড়কে এসছে এবং মোড়কের পরিবর্তন হয়েছে, বইয়ের ভেতরে কিছু কন্টেন্টও পরিবর্তন হয়েছে। আমাদের জুলাই আন্দোলনের কিছু গ্রাফিতি এবং কিছু বিষয় নিয়ে এবং ইতিহাস যথাযথভাবে ৭১-এর ইতিহাস, ২০২৪-এর ইতিহাস সম্মিলিত অনেক নতুন কন্টেন্ট আমাদের বইয়ের ভেতরে এবার চলে এসছে। তো আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত সরকার থেকে অর্থাৎ এনসিটিভি কর্তৃক বইগুলো যা দেওয়া হয়েছে তার 95% বই আমাদের হাতে চলে এসছে। আমরা ইতিমধ্যে বইগুলো দিয়ে দিয়েছি। গ্রুপের যে সাবজেক্টগুলো আছে, এখানে গ্রুপের বিজ্ঞান বিভাগের গ্রুপের সাবজেক্ট আসেনি, ব্যবসায় শিক্ষা শাখার এসেছে। আমরা যা হাতে পেয়েছি দিয়ে দিছি। আর আমাদের থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ আছে, উনি বলেছেন 7-8-এর বই আমরা পাইনি, আমরা দ্রুতই পেয়ে যাব। প্রাথমিকের সব বাচ্চারা বই পেয়েছে, সব বই আমরা পেয়েছি, আমরা বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিয়েছি। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। এবার পাঠ্য বই তৈরির কাজে দায়িত্ব পালনকারীরা বলছেন 2024 সালের জুলাই বিপ্লবকে গুরুত্ব দিয়ে পরিবর্তন পরিমার্জন করার নতুন বই তুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে। আর এটা সম্ভব হয়েছে চ্যালেঞ্জ মোকাবেলা করে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ এগিয়ে নেওয়ার ফলে। শাহেদ জাহিদের প্রতিবেদন। 2026 সালের পাঠ্য বইয়ে বড় রকম পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বেশ গুরুত্বের সাথেই তুলে ধরা হয়েছে 2024-এর জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঝঞ্ঝামুখর ঘটনাপ্রবাহ। সেই সাথে যুক্ত করা হয়েছে গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পতনের অধ্যায়ও। বিষয় আশয় পরিবর্তন পরিমার্জনের পাশাপাশি পাঠ্য বইয়ের গুণমানেও আনা হয়েছে উন্নতি। আগের বছরের পাঠ্য বইয়ের অনেক বিষয় নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবিকে। আর সেইগুলো মাথায় রেখেই এইবার উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে বেশ কিছু বইয়েরই বিষয়গত পরিবর্তন পরিমার্জন সম্পন্ন করা হয়েছে। জুলাই আন্দোলন যেটা আগস্টে পরিণতি পায়, সেটিকে আমরা যথাযথ গুরুত্বের সাথে বইগুলোতে এনেছি এবং কিছু বিতর্কিত বিষয় একটা সময় অতিশয়োক্ত ছিল, ব্যক্তি পূজার মতন বেশ কিছু বিষয় ছিল, কিছু বিতর্কিত ইস্যুসকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে আমাদের টেক্সট বুকগুলোতে একটা সময় এখানে আনা হয়েছিল এবং সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসির সুপারিশে মাধ্যমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পৌরনীতি বইয়ে দেশের শাসনতান্ত্রিক ইতিহাস তুলে ধরা হয়েছে। বাংলা এবং ইংরেজি পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন। সংশ্লিষ্টদের ভাষ্য, এইবার পাঠ্য বইয়ে যথাযথ গুরুত্বের সাথে 24-এর জুলাই অভ্যুত্থান তুলে ধরার পাশাপাশি ঠাঁই দেওয়া হয়েছে 1990 সালের গণ অভ্যুত্থান অধ্যায়টিকেও। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আগেকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ অধ্যায়টির এইবার নতুন নামকরণ হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান অধ্যায়ে গ্রন্থিত হয়েছে ইতিহাসের চলমানতা। 2008 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন, ক্রমে তার কর্তৃত্ববাদী হয়ে ওঠা, বিরোধী দলমতের মানুষের ওপর দমন নিপীড়ন, দুর্নীতির প্রসারমানতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠায় সরকারের বেপরোয়া আচরণ, 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে নতুন রাজনৈতিক সংকট তৈরি এবং শিক্ষার্থী জনতার প্রতিবাদমুখর হয়ে ওঠার ধারাক্রম,
বর্ণিত হয়েছে পাঠ্য বইয়ে। সবার আগে কারিকুলামটা আমার জাতিকে, জাতির মননকে, জাতির চিন্তাকে, জাতির ভবিষ্যৎকে রিফ্লেক্ট করে কিনা সেই ধরনের কারিকুলাম হবে। সেই কারিকুলামের ভিত্তিতে পাঠ্যপুস্তক সেটাকে আবার রিফ্লেক্ট করে কিনা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক তৈরি করতে হয়। গতবার তাড়াহুড়োর কারণে শেখাতে হয়তো পরিশুদ্ধির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে। এবার সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা পাঠ্য বইতে 24 আছে, 24-এর লেখার মধ্যেও কন্টেন্টের মধ্যেও এমনভাবে সেটা সেট করা হয়েছে যেটা আমাকে রিলেট করে 71কে সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে আমরা আগে দিচ্ছি হলো ভার্চুয়াল কপি, প্রযুক্তির সাথে আমরা আছি। এনসিটিভি কর্মকর্তারা বলছেন চ্যালেঞ্জ ছিল অনেক এবং সেই সব বিপত্তি মোকাবেলা করেই পরিবর্তিত পরিমার্জিত নতুন বই জুগিয়েছে এনসিটিভি। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজ ছিল তৃতীয় দিন। 29 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল শেষ হলে পরের দিন 30 ডিসেম্বর থেকে শুরু হয় যাচাই বাছাই। সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার 13টি আসনে মোট 253টি মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম চলছে, যা চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। বাছাইয়ে কারো প্রার্থিতা বৈধ না হলে আপিল দায়ের করার সুযোগ থাকবে 11 জানুয়ারি পর্যন্ত। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গতকাল থেকে সারা দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়, চলবে আগামীকাল পর্যন্ত। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে 3 দিনের শোক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বুধবার 31 ডিসেম্বর 2025 হতে শুক্রবার 2 জানুয়ারি 2026 পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গতকাল বিরল রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় অভিষিক্ত হয়ে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বজনদের সঙ্গে নিয়ে মরহুমের ছেলে তারেক রহমান মাকে কবরে শায়িত করেন। রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি। দাফনের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা। তার এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। শোক আর শ্রদ্ধায় আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানান কোটি মানুষ। এই জানাজাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজা বলে উল্লেখ করেছেন অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিএনপির নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ। আজ দুপুর 12টার পর থেকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানের প্রবেশ মুখ খুলে দেওয়া হয়। এর আগে বেলা 11টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে। পরে প্রবেশ মুখ খুলে দেওয়া হলে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের প্রতি
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারেক রহমান বলেন, গভীর শোকের মধ্যেও তার মায়ের শেষ বিদায় যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে সম্পন্ন হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ফল। তিনি সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করা দেশ বিদেশের গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানান। প্রতিষ্ঠান হিসেবে নয়, তারেক রহমান তার পরিবারের পক্ষ থেকে মানুষ হিসেবে সকলকে ধন্যবাদ জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে জনমত গঠনে ভূমিকা রাখতে তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি আজ ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের 42তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান। ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম এবং প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির বক্তৃতা করেন। তথ্য সচিব বলেন, তথ্য কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাই নির্বাচনে প্রশাসন ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একটা ক্রান্তির লগ্ন পার করছে। আপনারা জানেন যে আমাদের এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অন্যান্য কর্মকর্তাদের চাইতে তথ্য ক্যাডারের কর্মকর্তারা যারা একদম মাঠ পর্যায়ে কাজ করে থাকেন, তাদের অত্যন্ত বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এবং জ্ঞান দিয়ে পেশাদারিত্বের সাথে কাজগুলো কিন্তু করতে হবে। সহযোগিতার ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে মাঠ প্রশাসনের সাথে, কি প্রশাসন ক্যাডার কি পুলিশ ক্যাডারের সাথে আপনাদের একটা সুন্দর যোগসূত্রের সাথে কাজ করতে হবে। আমাদের প্রধানতম কাজ হচ্ছে এই মুহূর্তে গণভোট। সরকারের তরফ থেকে দীর্ঘ সময় পরে যেহেতু হচ্ছে, গণভোটটা কিভাবে করতে হয়, কেমন করে করতে হয়, গণভোট কি এই জিনিসটা বোঝানো। দীর্ঘ সময়ের গণভোট সম্পর্কে যে একটা ধারণা ছিল না, সেটা কিন্তু সুষ্ঠুভাবে আপনারা দিতে পারবেন। নির্বাচন কমিশন এবং প্রশাসন এবং লোকাল যেসব কর্মকর্তা আছেন তাদের সাথে আপনাদের সাংঘাতিক রকমভাবে একটা সমন্বয়ের সাথে কাজ করতে হবে। গণতন্ত্র শক্তিশালী করতে এই মুহূর্তে আপনাদের সচল ভূমিকা অবশ্য কর্তব্য। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত 22 জন তথ্য কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। সদ্য প্রয়াত সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে আজ বাংলাদেশ টেলিভিশনে একটি শোক বই খোলা হয়েছে। এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ টেলিভিশন অফিসার্স ক্লাব ও বাংলাদেশ টেলিভিশন কর্মচারী সমিতি। সকালে সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ রোকন উদ্দিন। এই সময় জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী, ফারহান চৌধুরী বেবি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সদস্য পিয়াল হাসান, জাকির হোসেন আখের ও আহসান হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ শোক বইয়ে স্বাক্ষর করেন। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত শোক বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নগরায়নের কবলে পড়ে চট্টগ্রামে হারিয়ে যাচ্ছে জলাধার। একসময় এই নগরীতে ছিল অসংখ্য জলাশয় ও দিঘি। গত 3 দশকে চট্টগ্রামে কয়েক হাজার ছোট বড় জলাশয় বিলীন হয়ে গেছে, যেখানে গড়ে উঠেছে অট্টালিকা। জলবায়ু পরিবর্তন রোধ এবং পানির উৎস নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টির গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদরা। আরো জানাচ্ছেন আতিকুর রহমান। পাহাড়, নদী আর সাগরের মিতালিতে গড়া বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। একসময় এই শহরের প্রতিটি পাড়া মহল্লায় প্রাণ ছিল আয়না তোলা টলটলে জলের বড় বড় দিঘি আর পুকুর। কিন্তু উন্নয়নের আগ্রাসনে আজ সেই ঐতিহ্য কেবল স্মৃতি।
ইট পাথরের রাজত্বে ক্রমাগত ভরাট হয়ে যাচ্ছে শতবর্ষী সব দিঘি আর প্রাকৃতিক জলাশয়। প্রকৃতির নীল দর্পণগুলো আজ ধূসর কনক্রিটের নিচে চাপা পড়ছে। আগে পুকুরটা অনেকই ভালো ছিল, কিন্তু এখন তো দেখতেছি যে আশেপাশে যে বসত বাড়িগুলো অবৈধভাবে হচ্ছে, এগুলোর সব আউটলাইন আমাদের পুকুরের মধ্যে। আগে আমরা পানিটা ব্যবহার করতাম, খাইতাম এবং মাছ টাছও অনেক ধরা যেত, কিন্তু এখন একদম বাথরুমের আউটলাইনগুলো এখানে পড়াতে অনেক ময়লা। সব দিকে দেখেন আপনি, সব দিকে ময়লা। এই ময়লার কারণে গরমকাল আসলে আমরা শীতকাল যতটুকু একটু শান্তিতে থাকি, গরমকালের মধ্যে এই পানিগুলো যখন আরও পচা গন্ধ বের হয়, আমরা আশেপাশের মানুষগুলো অসুস্থ হই এবং আমরা গন্ধের জন্য ঘরে পর্যন্ত থাকতে পারি না। পানির গুরুত্ব অপরিসীম, ওই হিসাবেই যেখানে পানি আছে সেখানে পানিগুলো সংরক্ষিত থাকা দরকার। আশেপাশে যে ময়লা আবর্জনা, পরিবেশ দূষণ, যাতে করে পানি নষ্ট হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এটা মনে করি। এই নির্বিচারে জলাশয় ভরাটের খেসারত দিতে হচ্ছে পুরো নগরবাসীকে। বর্ষায় বৃষ্টির পানি নামার জায়গা পাচ্ছে না, ফলে বাড়ছে জলবদ্ধতা। অন্যদিকে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ফায়ার সার্ভিস পানির তীব্র সংকটে পড়ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিচ্ছে তীব্র সুপেয় পানির অভাব। পয়েন্ট লাগিলে ইউনিয়ন লেভেলে পানির দরকার আছে, তাহলে যদি ফৌজ জাগই তাহলে পানি সমস্যা হইব। মানুষের দমকল বাইনে আইয়ারা একদম পানি লই যাওয়া, পানি লই যারা কাঁচের ডেরি পর্যন্ত মানে ক্যাপচার করে একদম। তাহলে ফরিবে আছে বলি এরা আর এটা বেগুন মানুষ জীবিত আছে, বাঁচি আছে। 96 নইলে ডেলি ফরিবের মধ্যে 1000 মানুষ সেন করে, 1000 মানুষের সেন করে, দোয়া ফালা করে এবং প্রস্তুত বেগিন লাগে এটা। তাহলে এই জায়গার মধ্যে ফরিবে আছে বলে আমরা এটা বেগুন বাঁচি আছি। এটা তো এখন মানে একদম এত জঘন্য যে বলার মতো না। যত দিন যাইতেছে তত অধপতন যাইতেছে, এটা ঐতিহ্যটা তো হারা যাইতেছে অবশ্যই। আর একসময় তো পানি খাওয়া হয়ে গেছে, এখন তো বর্তমানে এটা নাই। পরিবেশ এখানে আছে, মনে করেন যেগুলো আছে এখানের মধ্যে দেখেন সচরাচর মানে খুঁজতে গেলে দেখবেন যে অনেকগুলো পানির লাইন, অত ওয়াশরুমের লাইন সবগুলো এখানে। যে এটা যেন জনগণ আরও স্বতঃস্ফূর্তভাবে জিনিসটাকে উপলব্ধি করতে পারে, উপভোগ করতে পারে, ব্যবহার করতে পারে, ওই জিনিসটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের বর্তমান আগামীতে যারা আসবেন এই জিনিসগুলি সচেতনতাভাবে এগুলি যেন আমাদেরকে ব্যবহার করার উপযোগী করে দেন। আর আমরা যারা এগুলি ব্যবহার করি আমাদের একটু সচেতনতা হইতে হবে যে এই ময়লাগুলি এখানে আসলে হাঁটি হাঁটি আসে নাই, এগুলি আমরা যারা ব্যবহার করতেছি আমরাই আনছি। এই জিনিসগুলো আমাদেরও সচেতনতার দরকার আছে। দিঘি ও জলাশয় সংরক্ষণে সুস্পষ্ট আইন থাকলে এর যথেষ্ট প্রয়োগ নেই, ফলে প্রাচীন দিঘি ও জলাশয়গুলো প্রতিনিয়ত বেদখল হচ্ছে। এতে মারাত্মক বিপর্যয় ঘটবে বলে মনে করেন আইন বিশ্লেষকরা। প্রাকৃতিক দিঘি জলাধার আইন বাংলাদেশের সুস্পষ্টভাবে আইন থাকলেও এই আইনের কোনো ধরনের ব্যবহার হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন আছে এবং পরিবেশ অধিদপ্তর আছে, তাদের কোনো অভিযান না থাকার কারণে এবং তাদের কোনো কার্যক্রম না থাকার কারণে দিন দিন আমাদের দেশ থেকে বিভিন্ন জলাশয় এবং পুকুর এবং খেলার মাঠগুলো ভরাট হয়ে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা তৈরি হচ্ছে, যার ফলে আমাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং ছেলেদের বিনোদনের যে খেলার মাঠ সেটাও বিনষ্ট হচ্ছে। এটার জন্য আমি মনে করি সুস্পষ্ট আইনের বিধান প্রয়োগ করে অভিযান পরিচালনা করা, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালনা করে এই ধরনের ইয়েগুলা, এই খাল ভরাট এবং জলাশয় দিঘি এগুলা ভরাট বন্ধ করা এবং আইনের যথাযথ প্রয়োগ করলে আমার মনে হয় এগুলা এই পরিত্রাণ পাবে। পরিবেশ অধিদপ্তর বলছে গত 3 দশকে চট্টগ্রামে কয়েক হাজার ছোট বড় জলাশয় বিলীন হয়ে গেছে। কোনোটি দখল হয়েছে রাজনৈতিক প্রভাবে, কোনোটি আবাসন প্রকল্পের লোভে। তবে অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে দোষীদের শাস্তির আওতায় এনে সচেতনতা করছেন বলে জানালেন পরিবেশ অধিদপ্তর। আমরা যখনই আমাদের মনিটরিংয়ে এই ধরনের তথ্যগুলো পেয়ে থাকি যে এখানে পুকুর ভরাট করা হচ্ছে বা ডোবানালা ভরাট করে কোনো স্থাপনা করা হচ্ছে, সাথে সাথে আমরা এটা অভিযান করে এটা বন্ধ করে দিই। যেমন পরিবেশ অধিদপ্তর থেকে অদ্যাবধি 39টি মামলা দায়ের করা হয়েছে। এই বছরে যেমন 4টি মামলা ইতিমধ্যে সম্পন্ন করা হয়ে গেছে। ওয়ার্ড ভিত্তিক যদি পুকুরগুলো সিটি কর্পোরেশন এবং সিটিএ এগুলোর দায়িত্ব নিয়ে নেয় এগুলো সংরক্ষণের জন্য, তাহলে সেটা সহজ হবে আর কি রক্ষণাবেক্ষণ করাটা। আর নগরায়ণ বাড়ছে, চিটাগাংয়ের ক্ষেত্রে যে সমস্যাটা
নগরায়ণ বেড়ে যাচ্ছে। নগরায়ণ বেড়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে মানে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, ওয়ারিশদের মধ্যে জায়গা বন্টনের সময় তখন এই পুকুরগুলো তারা বন্টন করে ভরাট করে হয়তো নিজেদের মধ্যে ভাগ টাগ করে নিচ্ছে আর কি। মানুষ পুকুর ভরাট করে কি করবে? ডোবানালা বাড়ি তো করবে। জলাশয় ভরাট আইনটা সম্পর্কে অবহিত করেছে এবং ওনারা এটা আমলে নিয়েছেন। এখন ওনাদের যে নগর উন্নয়ন কমিটি বা ওনাদের বোর্ড মিটিংয়ের মাধ্যমে যে প্ল্যানগুলো পাস হতো, ওনারা এই পুকুর নালা ডোবা থাকলে সেগুলো এখন অনুমোদন করছেন না, এগুলো রিজেক্ট করে দিচ্ছেন এবং সেই তথ্য আমাদেরকে দিচ্ছেন। সেই অনুযায়ী আমরাও আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। সবার মাঝে ঐতিহাসিক দিঘি জলাশয়গুলো সংরক্ষণের সচেতনতা বাড়াতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব বলে মনে করেন পরিবেশবিদরা। নগরী এই জলাশয়গুলো ছিল একসময় পানির প্রধান উৎস, বর্তমানে তা ভরাট হয়ে বাণিজ্যিক স্থাপনায় হারিয়ে যাওয়ার পথে। জলাধার রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে নগরীর ভবিষ্যতে পরিবেশ হবে বিপর্যস্ত। তাই ঐতিহ্য আর পরিবেশ বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। দেশের মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠার প্রথম বছর পার করল বিটিভি নিউজ। জুলাই গণ অভ্যুত্থানের অর্জন হিসেবে 2024-এর 31শে ডিসেম্বর যাত্রা শুরু করা বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ সংবাদ নির্ভর এই চ্যানেলটি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সকল খবর সহ আইন, আদালত ও বিচার বিভাগের প্রতিটি সংবাদ তাৎক্ষণিক তুলে ধরেছে দেশ ও জাতির সামনে। আইনজ্ঞরা বলছেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ সম্প্রচারের মাধ্যমে ইতিমধ্যেই মানুষের বিশ্বাসকে স্পর্শ করেছে বিটিভি নিউজ। আরফিন মাসুদের রিপোর্ট। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ তাৎক্ষণিক মানুষের কাছে পৌঁছে দিতেই 2024-এর 31শে ডিসেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ সংবাদ নির্ভর চ্যানেল বিটিভি নিউজ। জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে দেশের গণমানুষের সংবাদ চাহিদার আকাঙ্ক্ষাকে ধারণ করে সংবাদ সম্প্রচারের প্রতিষ্ঠার প্রথম বছর অতিক্রম করল চ্যানেলটি। অতীতের একমুখী সংবাদ প্রচার নীতি ছেড়ে ফেলে প্রতিযোগিতামূলক সংবাদ সম্প্রচারের এই সময়ে বিটিভি নিউজ কর্তৃপক্ষ ও এক ঝাঁক সংবাদ কর্মীর তথ্যবহুল সংবাদ উপস্থাপনের পেশাদারী আন্তরিকতা ও দক্ষতা পূর্বের যে কোনো সময়ের তুলনায় ইতিমধ্যে অধিক জায়গা করে নিতে সক্ষম হয়েছে দর্শক মনে। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিটি সংবাদের মতো আইন, আদালত ও বিচার বিভাগের সংবাদ নিরপেক্ষভাবে তুলে ধরে আসছে বিটিভি নিউজ। জুলাই বিপ্লবের পরে বিটিভি নতুন আঙ্গিকে নতুনভাবে এসেছে এবং তারই ফলশ্রুতি হচ্ছে বিটিভি নিউজ। এবং সেই নিউজের মধ্য দিয়ে দেশ এবং জাতির প্রয়োজনে যে খবরগুলো দুনিয়ার সামনে উন্মোচিত করা দরকার, আনা দরকার, সেই জিনিসগুলো আনার চেষ্টা করছে বিটিভি। সেজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং এটাকে আমি মনে করি যে জুলাই বিপ্লবের একটা অর্জন। এই দেশের মানুষের কৃষ্টি, কালচার, এই দেশের সমাজ, মানুষের যে ভিত্তি, বিশ্বাসের ভিত্তি, এই জমিনের যে বাস্তবতা, এবং এটা তুলে আনাটা অব্যাহত থাকবে, এটা আমার প্রত্যাশা। সংবাদের গুরুত্ব, মানুষের আগ্রহ ও কৌতূহল বিবেচনায় রেখে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘটনাস্থল এবং দর্শকের মধ্যে সংযুক্তি স্থাপন করে স্বচ্ছতার সঙ্গে প্রতিটি তথ্য দেশ এবং জাতির সামনে তুলে ধরছে বিটিভি নিউজ, যা রাষ্ট্রীয় এই গণমাধ্যমের সম্প্রচারে এনেছে ইতিবাচক পরিবর্তন। ফলে বিটিভি নিউজ দেশের মানুষের বিশ্বাসকে স্পর্শ করেছে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। নিঃসন্দেহে এটা অসম্ভব ইতিবাচক একটা দিক, যখন এখানে দেশের প্রয়োজনে যে বিচারগুলো হচ্ছে, সেই নিউজগুলো যাচ্ছে, আদালত পাড়ার নিউজগুলো যাচ্ছে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অংশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিউজ যাচ্ছে, জাতির জীবনে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা বিটিভি নিউজে আসছে, যেটা অতীতে কখনো আসতো না। এটা সাংঘাতিক রকমের একটা ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশ যে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে প্রবেশ করেছে জুলাই বিপ্লবের পরে, এবং বাংলাদেশ যে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে যাচ্ছে, সেইটার প্রতিচ্ছবি থাকতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানের মধ্যে। বিটিভি নিউজ সেটাকে ধারণ করার চেষ্টা করছে। এটাই হচ্ছে পজিটিভ জিনিস এবং এটাই করতে হবে দেশ এবং জাতির প্রয়োজনে। বাংলাদেশের ইতিহাসেই প্রথম কোনো বিচার কার্যক্রম
সরাসরি লাইভ সম্প্রচারিত হয়েছে বিটিভির কল্যাণে, বিটিভির মাধ্যমে। এবং এই অনন্য অসাধারণ অর্জনের জন্য আমরা বিটিভির প্রতি আবারও কৃতজ্ঞতা জানাবো। দেশের মানুষের বিশ্বাসকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারে বিটিভি নিউজ আগামীতেও আপোষহীন থাকবে, এমন প্রত্যাশার কথাও জানান চিফ প্রসিকিউটর। যেহেতু বিটিভি রাষ্ট্রীয় একটা সংবাদ মাধ্যম, এই দেশ জাতি জনগণের পক্ষে দেশের রাষ্ট্রীয় মূলনীতি, সার্বভৌমত্ব এবং দেশের মানুষের বিশ্বাস, কৃষ্টি, কালচার, এই প্রশ্নে সবসময় যেন আপোষহীন থাকে। ক্ষমতার পালাবদল হবে, রাজনীতির নানান পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কখনো তার চরিত্র হারাবে না। রাষ্ট্রের জনগণের পক্ষে, রাষ্ট্রের বিশ্বাসের পক্ষে, রাষ্ট্রের মূলনীতির পক্ষে তারা যেন অব্যাহত রাখেন, সেটা যে কারো পক্ষে বা বিপক্ষেই যাক। এই জায়গাটায় বিটিভি অনেক উন্নতি করেছে। আমরা চাইব ভবিষ্যতে এই ধারাটা যেন অব্যাহত থাকে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ জানতে মানুষ চোখ রাখবে বিটিভি নিউজের পর্দায়। জনগণের প্রতিষ্ঠান হিসাবে, জনগণের সংবাদ মাধ্যম হিসাবে বিটিভিকে দেখুন, বিটিভির প্রতি আপনাদের সমর্থন অব্যাহত রাখুন। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জাঁকজমকপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আবহে সারা বিশ্বে বরণ করে নেওয়া হয়েছে খ্রিস্টীয় নববর্ষ 2026। ভৌগোলিক অবস্থান ও সময় অঞ্চলের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে নতুন বছরের সূচনা হয়। ঘড়ির কাঁটায় রাত 12টা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বর্ণিল আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে দেশগুলোর আকাশ। বিশ্বজুড়ে নতুন বছর বরণে সেই আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। আরও একটি বছর পেরিয়ে সময় এসে দাঁড়িয়েছে নতুন দরজায়। পুরনো সব ক্লান্তি, দুঃখ, প্রাপ্তি আর না পাওয়ার গল্প পেছনে ফেলে বিশ্ব আজ পা রেখেছে নতুন বছরে, 2026 সালে। নতুন বছর মানেই নতুন করে স্বপ্ন দেখার সাহস, আর সেই নতুন ভোরকে বিশ্বের বুকে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত এই অঞ্চলটি বিশ্বজুড়ে বর্ষবরণ উৎসবের সূচনা করে। কিরিবাতির পর নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপে নতুন বছরের আগমন ঘটে। মাত্র 600 বাসিন্দার এই দ্বীপের পরেই নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড টোঙ্গা ও সামোয়া সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে শুরু হয় বর্ষবরণ। অকল্যান্ডের স্কাই টাওয়ারের মধ্যরাতের আতশবাজি ছিল দেখার মতো। অস্ট্রেলিয়ার সিডনিতেও প্রতি বছরের মতো এবারও ছিল চোখ ধাঁধানো আয়োজন। সিডনি হারবার ব্রিজের আতশবাজি উপভোগ করতে আগেভাগেই সমবেত হন লাখো মানুষ। পর্যায়ক্রমে নতুন বছরে প্রবেশ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। এসব দেশে বড় বড় মন্দিরে ঘণ্টা বাজানো সহ ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 2026 সালকে বরণ করা হয়। এরপর বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীন সহ ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় শুরু হয় বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান। সময়ের পরিক্রমায় মঙ্গোলিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর ও রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলে নতুন বছরের ঘণ্টা বাজে। সর্বশেষ এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়া হয়ে উৎসবের ঢেউ আছড়ে পড়ে দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় আতশবাজি, ড্রোন শো এবং নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে 2026 সালকে বরণ করে নেওয়া হয়েছে।
বিগত বছরের দুঃখ গ্লানি মুছে এক নতুন সম্ভাবনার প্রত্যাশায় মেতেছে বিশ্ববাসী। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় কাজ করা কয়েক ডজন ত্রাণ সংস্থার বিরুদ্ধে ইসরায়েলের আসন্ন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে সংশ্লিষ্টতার মিথ্যা অভিযোগে 37টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করতে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে ফ্রান্স ভিত্তিক ডক্টর উইদাউট বর্ডার সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা। ইসরায়েল জানিয়েছে 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশন এইড, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ কয়েকটি সংস্থার লাইসেন্স স্থগিত থাকবে এবং সংগঠনগুলোর কাজ 60 দিনের মধ্যে বন্ধ হবে। সংস্থাগুলোর নিবন্ধনের আবেদনের দায়িত্বে থাকা ইসরায়েলের প্রবাস বিষয়ক মন্ত্রণালয় বলছে, ত্রাণ সংস্থাগুলো কর্মীদের সম্পূর্ণ ও যাচাইযোগ্য ব্যক্তিগত তথ্য জমা না দেওয়ার কারণেই তাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে। মন্ত্রণালয়ের মতে এই তথ্য না দিলে মানবিক সহায়তার কাঠামোর ভেতরে সন্ত্রাসী তৎপরতা ঠেকানো সম্ভব নয়। তবে ইসরায়েলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান সহ 10টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কার্যক্রম জোর করে বন্ধ করে দেওয়ার এই পদক্ষেপ গাজার জরুরি সেবা ও স্বাস্থ্য সেবার উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। গাজার মানবিক পরিস্থিতি এখনও বিপর্যয়কর বলে উল্লেখ করে তারা ইসরায়েল সরকারকে ত্রাণ সংস্থাগুলোর কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান। পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। বৃহস্পতিবার তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে এই প্রথম কোরআন শরীফ হাতে শপথ গ্রহণ করলেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহানগরীর প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র জোহরান মামদানি তার দাদার কোরআন শরীফ হাতে টাইমস স্কোয়ারের নিচে একটি অব্যবহৃত সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করেন। 80 লাখ মানুষের শহর নিউ ইয়র্কে কেউ আশা নিয়ে, কেউ শঙ্কা নিয়ে তাকিয়ে আছেন এই ক্যারিশম্যাটিক নেতার দিকে, যাকে অনেকেই ভবিষ্যৎ নিউ ইয়র্কের জন্য ব্যবস্থা ভাঙার মেয়র হিসেবে দেখছেন। 34 বছর বয়সী এই সাবেক আইন প্রণেতা নির্বাচনী প্রচারে বাসা ভাড়া কমানো, বিনামূল্যে গণপরিবহন ও শিশু পরিচর্যার প্রতিশ্রুতি নিয়েছেন। জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতিকে কেন্দ্র করে তিনি তার প্রচার গড়ে তোলেন, যা অনেকের মতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সারা দেশের ডেমোক্র্যাট পার্টির জন্য একটি সম্ভাব্য পথ নির্দেশ। মামদানি অনুপ্রাণিত করেছেন রেকর্ড সংখ্যক ভোটারকে। তাকে 20 লাখেরও বেশি মানুষ ভোট দিয়েছেন এবং তিনি 50% ভোট পেয়েছেন, যা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা অ্যান্ড্রু কুমার চেয়ে প্রায় 10 পয়েন্ট বেশি এবং রিপাবলিকান কার্টিস লেওয়ারের তুলনায় অনেক এগিয়ে। উগান্ডায় জন্ম নেওয়া মামদানি অভিবাসন সহ নানা ইস্যুতে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। হোয়াইট হাউসে উষ্ণ বৈঠকের পরও তিনি বলেছেন, প্রেসিডেন্টের সঙ্গে তার বহু বিষয়ে মতপার্থক্য রয়েছে। সুইজারল্যান্ডে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রান্স মন্টেনায় এক বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় গভীর রাত 1টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের সময় একটি ভবনে আগুন লাগার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভবনটিতে শতাধিক মানুষ ছিল, তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছে সুইস পুলিশ। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,692.39, পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.59 ভাগ বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,119.29, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.49 ভাগ বেশি। আজ 143টি কোম্পানির 8,34,167টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 43,38,79,000 টাকারও বেশি। এর মধ্যে 93টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 38টির কমেছে এবং 12টির দাম অপরিবর্তিত রয়েছে।
এবারে খেলার খবর। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 33 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 21 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 6টা 19 মিনিটে, ভাটা বেলা 11টা 57 মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা